ফাইট কোচিং সেন্টারের উপস্থাপনার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকল ছাত্রছাত্রী ও সাহিত্যপ্রেমী প্রতিটি মানুষকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত মণ্ডল। আমার আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর একটি গল্প ইলিয়াস, লিখেছেন লিও টলস্টয়। গল্পটি নেওয়া হয়েছে টলস্টয়ের 23 টেলস নামক গল্পগ্রন্থ থেকে। গল্পটি অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। এই গল্পটিতে রাশিয়ার উফা প্রদেশে ইলিয়াস নামক একজন ব্যক্তির জীবন কাহিনী আমরা এই গল্পে পাব। উফা প্রদেশে ইলিয়াস নামক একজন বাসুকি বাস করেন। ইলিয়াসের বিয়ের পর তার বাবা মারা যান। তখন সে না ধনী না দরিদ্র। 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। এরপর ইলিয়াসের সুব্যবস্থায় সেই সম্পত্তি একটু একটু করে বাড়তে লাগলো। ইলিয়াস এবং তার পত্নী সবার শেষে ঘুমোতে যাওয়া এবং সবার আগে ঘুম থেকে ওঠা, এইভাবে কঠোর পরিশ্রম করতে লাগলো সকাল থেকে রাত অবধি। ফলে আস্তে আস্তে তার সম্পত্তি বাড়তে লাগলো। এইভাবে 35 বছর পরিশ্রম করে তারা প্রচুর সম্পত্তি করে ফেলেছে। সেই 7টা ঘটকি থেকে বর্তমানে 35 বছর পরিশ্রম করে তার 200 ঘোড়া হয়েছে। 2টো গরু থেকে বর্তমানে 150 গরু মোষ হয়েছে। আর 20টা ভেড়া থেকে বর্তমানে 1200 ভেড়ার মালিক হয়েছে। ইলিয়াসের এখন বেশ বলবলা। ইলিয়াসের বাড়িতে এখন ওই ভাড়াটে মজুররা কাজ করে, ওই গরু ঘোড়া ভেড়া এগুলো দেখাশোনা করে। আর মুজরানিরা তারা ওই সমস্ত দুধ, কর্মিস, মাখন এই সমস্ত তৈরি করে। ইলিয়াসের তো বলবলা। আশেপাশে প্রতিবেশীরা তাকে ঈর্ষা করে, হিংসা করে। তাকে বলে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, ওর তো মরবার দরকার নেই। বাড়িতে দূর দূরান্ত থেকে অতিথিরা আসে। ইলিয়াস তার সাধ্যমতো তাদেরকে সেবা করে। চা, কুর্মিস, শরবত, পানীয়, মাংস সবসময় প্রস্তুত। সংখ্যায় কম এলে 1-2টো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে একটা ঘটকি মারা হয়। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সবাই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল তখন ছেলেমেয়েরা বাবা মায়ের সাথে কাজ করত, গরু ঘোড়া ভেড়া সব দেখাশোনা করত। কিন্তু যখন থেকে ধনী হয়ে উঠল তখন থেকে ছেলেমেয়েরা আয়েশি হয়ে উঠল। বড়টি পাড়াতে এক মারামারিতে পড়ে বড় সন্তানটি মারা গেল। ছোট ছেলে এমন এক মেয়েকে বিয়ে করে আনলো, অর্থাৎ ছোট বৌমাকে নিয়ে এলো, ইলিয়াসের বৌমা। সে শ্বশুরের মুখে মুখে তর্ক করতে লাগে, কথা বলতে থাকে, ঝগড়া করতে থাকে। তাই ইলিয়াস ভাবলো, আমার তো কিছু অভাব নেই, আর পাড়া প্রতিবেশী তো শত্রুর অভাব নেই, তাই আমি ছেলে বৌমাকে একটু আলাদা করে দিই, ওরা ওদের মতো খাক। তাই তিনি কি করলেন, নিজে একটা ঘর দিলেন, কিছু গরু ঘোড়া দিয়ে তাদেরকে আলাদা করে দিলেন। ফলে ইলিয়াসের প্রথম সম্পত্তিতে টান পড়ল। এর পরের বছর ইলিয়াসের ভেড়ার পালে মোরগ লেগে প্রচুর ভেড়া মারা গেল। তার পরের বছরে দেখা দিল দুর্ভিক্ষ, অর্থাৎ খড় পাওয়া গেল না। আর খড় না পাওয়া যেতে তার প্রচুর গরু মোষ না খেতে পেয়ে মারা গেল। এরপরে তার যে ভালো ভালো ঘোড়াগুলো ছিল সেগুলো কিরবিজ নামক দস্যু সবগুলো চুরি করে নিয়ে চলে গেল। ফলে ইলিয়াসের অবস্থা যত পড়তে লাগলো তত মনের জোর কমতে লাগলো। এমনি করে 70 বছর বয়সে এসে ইলিয়াস বাধ্য হয়ে তার কোট কম্বল ঘোড়ার জিন শেষ পর্যন্ত গৃহপালিত পশুগুলি বিক্রি করে একেবারে দুর্দশার চরমে নেমে গেল, আসল অবস্থা বুঝে উঠবার আগে। ফলে ইলিয়াস এবং শ্যামশ্যামাকে এখন লোকের বাড়িতে কাজ করে তাদেরকে খেতে হয়। সম্বলের মধ্যে রইল শুধু একটা কাঁধের বস্কা, তাতে রইল লোমের তৈরি কোট, টুপি, বুট আর জুতো, আর হাতে শ্যামশ্যামাগ্রী। বড় ছেলেটি মারা গেছে, ছোট ছেলে বৌমা সম্পত্তি বিক্রি করে দূর দেশে চলে গেছে, মেয়েটি শ্বশুর বাড়িতে মারা গেছে। ফলে তাদের আর দেখার মতো কেউ নেই। তাই অন্যের বাড়িতে কাজ করে খেতে লাগলো। তারই পাড়ার এক প্রতিবেশী মোহাম্মদ শাহ নামে এক ব্যক্তি,
এই ইলিয়াসের দুরবস্থা দেখে তার খুব দুঃখ হলো। তিনি ধনীও নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে, লোকেও ভালো। আর ইলিয়াসের অতিথি বৎসল্যতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। তাই সেই মোহাম্মদ শাহ ইলিয়াসকে বলল, ইলিয়াস, তুমি আমার বাড়িতে থাকো, তোমার বুড়িকেও নিয়ে এসো, তোমার যতটা সাধ্যে কুলায় গ্রীষ্মে তরমুজ খেতে কাজ করো, আর শীতে গরু ঘোড়া ভেড়াগুলি দেখাশোনা করো, আর তোমাদের বুড়ি ওই কুর্মিস মাখন পনি এই সমস্ত তৈরি করবে। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। ইলিয়াস এবং শ্যাম সামগ্রী সেই মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো থাকতে লাগলো। প্রথম প্রথম খুব কষ্ট হতো, এখন সয়ে গেছে। এই শ্যাম সামগ্রীকে রেখে মোহাম্মদ শাহর খুব লাভ হলো, কারণ তাদেরকে কোনো কথাই বলতে হতো না, তারা সমস্ত কাজ নিজের মতো করে করতে পারত, কারণ তারা একসময় মনিব ছিল তো, তাই কোনো কাজ তাদের বলতে হতো না। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থার কথা ভেবে মোহাম্মদ শাহর খুব দুঃখ হতো। একদিন মোহাম্মদ শাহর বাড়িতে একদল অতিথি এলো। তাদের মধ্যে একজন মোল্লা সাহেব। তিনি মোহাম্মদ শাহ ইলিয়াসকে বললেন একটা ভেড়া মেরে এখানে দিয়ে যেতে। তো ইলিয়াস একটা ভেড়া মেরে সিদ্ধ করে ছাল ছাড়িয়ে তাদের কাছে দিয়ে এলো। এছাড়া চা, কুর্মিস, শরবত, পানি ইত্যাদি দিয়ে এলো। আর অতিথিরা ওই কুশনে বসে ওই চা, কুর্মিস, শরবত, পানীয় খেতে খেতে গৃহস্বামীর সাথে গল্প করছে। ঠিক সেই সময় ইলিয়াস হাতের কাজ সেরে সেই দরজার পাশ দিয়ে যখন যাচ্ছেন, তখন মোহাম্মদ শাহ অতিথিদের বলল, আচ্ছা, এই মাত্র দরজার পাশ দিয়ে যে বৃদ্ধ মানুষটি গেল, তাকে আপনারা লক্ষ্য করেছেন? তখন একজন বলল, না, লক্ষ্য করিনি। আর তাছাড়া বৃদ্ধ মানুষের মধ্যে দেখার কি আছে? অর্থাৎ এখানে রসিকতা করে, মানে ছুকরি মানুষের মধ্যে বোধহয় দেখার কিছু আছে। মোহাম্মদ শাহ বলে, না, আমি ঠিক সেই কথা বলছি না, আমি বলতে চাইছি যে এই মাত্র যে ভদ্রলোক গেলেন তার নাম ইলিয়াস, নামটা আপনারা শুনে থাকবেন, এ তল্লাটে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। বলছে, হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি, বহুদূর নাম ছড়িয়েছে, কিন্তু এমন সৌভাগ্য হয়নি তার চাক্ষুর সামনে দেখা। বলছে, অথচ সেই মানুষটি আজ কিচ্ছু নেই, নিঃস্ব, অসহায়, হতদারিদ্র, সহায় সম্বলহীন হয়ে আজকের আমার বাড়িতে ভাড়াটে মজুরের মতো থাকে। আর তার বউ আমার গরু ঘোড়া ভেড়া অর্থাৎ কুর্মিস, মাখন, পনি এই সমস্ত তৈরি করে। তখন অতিথিরা জিভ দিয়ে চুকচুক শব্দ করতে লাগলো, বলিস, মানুষের ভাগ্য যেন গাড়ির চাকার মতো, একবার উপরে ওঠে তা একবার নিচে নামে। আচ্ছা, সম্পূর্ণ মানুষ দুটি দুরবস্থার কথা ভেবে নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। বলছে, হয়তো পাচ্ছে, কিন্তু কাজ করে খুব ভালো। তো বলছি, এই মানুষটার সম্পর্কে একটু কথা বলতে পারি? মোহাম্মদ শাহ বলতে, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এক্ষুনি রাখছি। মোহাম্মদ শাহ বাইরে এসে বলছে, বাবাই, এইদিকে একটু এসো তো, তোমার বুড়িকে সঙ্গে নিয়ে এসো, একটু কুর্মিস পান করবে। ইলিয়াস এবং তার স্ত্রী শ্যাম সামগ্রী এলো। এসে ইলিয়াস গৃহস্বামীর কাছে অর্থাৎ দরজার পাশে বসলেন, তাকে এক বাটি কুর্মিস দেওয়া হলো। কুর্মিস খেয়ে অতিথিদের সবাইকে নমস্কার করলো। আর শ্যাম সামগ্রী কর্তির পাশে গিয়ে পর্দার আড়ালে গিয়ে বসলো। অর্থাৎ এই পর্দার আড়ালে বসা 70 বছর বয়সী একজন মহিলা পর্দার আড়ালে গিয়ে বসছে, তৎকালীন সমাজের কি একটা প্রথা। এরপর অতিথিরা ইলিয়াসকে প্রশ্ন করছে, আচ্ছা বাবাই, আপনার অতীত জীবনের সুখ স্মৃতির কথা ভেবেই বর্তমানের দুঃখ কি খুব কষ্ট হচ্ছে? এই কথা শুনে ইলিয়াস বলছে, আমি পুরুষ মানুষ, আমি যদি আমার অতীত সুখ স্মৃতির কথা বলি তাহলে আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। আমার পত্নী তো মেয়ে মানুষ, তার মুখেও যা অন্তরে তাই, তাই উনি সেই কথা বলুক। তখন অতিথিরা বলল, আচ্ছা ঠাকমা, আপনার অতীত জীবনের সুখ স্মৃতির কথা বর্তমানে দুঃখ সম্পর্কে কি খুব কষ্ট হচ্ছে? এই কথা শুনে শ্যাম সামগ্রী বলছে, এই হলো আমার মনের কথা। আমি আর এই বুড়ো এক অর্থে 50 বছর ধরে একসাথে বাস করেও, ধনী জীবন কাটিয়েও কখনো সুখ পাইনি। সুখী জীবন কাকে বলে কখনো বুঝিনি। আর এই 2 বছর যখন নিঃস্ব, অসহায়, হতদারিদ্র হয়ে, সহায়হীন হয়ে, সম্বলহীন হয়ে, গৃহ ছাড়া হয়ে প্রভুর বাড়িতে ভাড়াটে মজুরের মতো থেকে প্রকৃত পেয়েছি সুখের ঠিকানা, আর কিছু চাই না। এই কথা শুনে অতিথিরা হাসতে লাগলো। ইলিয়াস বলল, বন্ধুগণ, হাসবেন না, এটা তামাশা না, এটা মানুষের জীবন, আমরা সত্য কথা বলছি। তো এই কথা শুনে অতিথিরা বলল, আচ্ছা, আপনারা এখন কিসে সুখ পেয়েছেন একটু বলবেন? শ্যাম সামগ্রী বলছে, আচ্ছা বলছি। এই বুড়ো আর আমি একত্রে বাস করেও কখনো সুখ পাইনি, কারণ আমাদের মনে কোনো সময় সুখ কাকে বলে ছিল না, সব সময় এক দুশ্চিন্তা।
আমাদের সুখ দুঃখের দুটো কথা বলার সময় ছিল না, অন্তরের কথা ভাববার সময় ছিল না, ঈশ্বরের নামগান করার সময় ছিল না। এক দুশ্চিন্তা পেরিতে আরেক দুশ্চিন্তা। অতিথিরা এলে কি খেতে দিই, কি উপটৌকন দিই, যাই বাড়িতে গিয়ে আমাদের নিন্দা না করে। এরপর অতিথিরা চলে গেলে বাড়িতে যে সমস্ত মজুর মজরানি আছে তারা কম খেটে বেশি খেতে ব্যস্ত কিনা তার উপর কড়া নজর রাখি। অর্থাৎ কারোর খাবার উপর নজর রাখা সেও তো পাপ, অর্থাৎ এক পাপ থেকে আরেক পাপ। এরপর রাতে ঘুমাতে যাব, সেখানে ঘুম হয় না। নেকড়ে গরু ঘোড়া তার বাচ্চাটা টেনে নিয়ে যাচ্ছে কিনা, কিরবিজরা ভালো ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে যাচ্ছে কিনা, ভেড়ি তার বাচ্চাটাকে চেপে মেরে দিচ্ছে কিনা, শীতের জন্য ঠিকঠাক খড় মজুত আছে কিনা। তাছাড়া বুড়োর সঙ্গে তো বিবাদ সবসময় লেগেই থাকতো। বুড়ো বলতে এটা এভাবে করা হোক, আমি বললাম না এইভাবে। অর্থাৎ এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তা, এক পাপ থেকে আরেক পাপ। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সবসময় যে ঝগড়া অশান্তি বিবাদ, ঈশ্বরের নাম গান করা না করা, সেও তো পাপ। তাই সুখী জীবন কাকে বলে কখনো বুঝি না। আর এখন 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 পেয়েছি আমরা প্রকৃত সুখের ঠিকানা। কারণ আমরা স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমাতে যাই, একসঙ্গে ঘুম থেকে উঠি, আমরা দুটো সুখ দুঃখের কথা বলতে পারি, ঈশ্বরের নামগান করতে পারি, অন্তরের কথা ভাবতে পারি। এখন পেয়েছি প্রকৃত সুখের ঠিকানা। কারণ আমাদের যতটুকু শক্তি কুলায় আমরা প্রভুর কাজ করি এবং বাড়িতে এলে চা কর্মী শরবত পানীয় পাই, খাবার পাই, শীতের জন্য গরম পোশাক পাই। এতদিনে যে সুখ খুঁজেছিলাম, এখন প্রকৃত পেয়েছি সেই সুখের ঠিকানা। আর কিছু চাই না। কারণ আমাদের জীবনে এখন সর্বদাই সুখ। কখনো আর দুঃখের ছায়া ঘনীভূত হয় না, কখনো সম্পত্তির চিন্তা করতে হয় না। কারণ এখন পেয়েছি প্রকৃত সুখের ঠিকানা। এই কথা শুনে অতিথিরা হাসতে লাগলো। তখন ইলিয়াস বলছেন, বন্ধুগণ, এটা হাসবেন না, এটা তামাশা নয়, এটা মানুষের জীবন। আমি আর শ্যাম সামগ্রী সম্পত্তি হারিয়ে, সন্তান হারিয়ে খুব কেঁদেছিলাম। কিন্তু ঈশ্বর আমাদের কাছে সেই সত্য উন্মুক্ত করে দিয়েছে যে এখন পেয়েছি আমরা প্রকৃত সুখের ঠিকানা। এই কথা শুনে অতিথিদের মধ্যে মোল্লা সাহেব বললেন, এটা খুব খাঁটি কথা, পবিত্র সত্য ধর্মগ্রন্থে এটা লেখা আছে, পবিত্র ধর্মগ্রন্থে এটা লেখা আছে। অর্থাৎ মানুষের যে শুধুমাত্র সম্পত্তি থাকলে, টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে যে প্রকৃত সুখ পাওয়া যায়, এটা না। কারণ মানুষ যদি নুন ভাত খেয়েও যদি সেটা সুখী বলে মনে করে, তাহলে সেটা সুখ। আর যদি রাজ ঐশ্বর্যের মধ্যে থেকেও দুঃখী বলে মনে করে, তাহলে দুঃখী। অর্থাৎ শুধুমাত্র সম্পত্তি থাকলে মানুষ সুখী হওয়া যায় না। সুখটা হচ্ছে অন্তরাত্মা। অর্থাৎ সম্পত্তি না থেকেও মানুষ সুখী হওয়া যায়। আর সেটাই এখানে লিও টলস্টয় এই গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।